পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি আলো দেখার আশা পররাষ্ট্রমন্ত্রীর। চীন সফরেও মহাপরিকল্পনা নিয়ে হবে আলোচনা, ভারত থেকে পোষণ হলে ব্যবস্থা। ফের ডুবছে হাওরের ধান, দিশেহারা কৃষক। চলতি মাসে নিম্নচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি, বড় ধরনের বন্যার শঙ্কা নেই। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঘূর্ণিঝড়ের শঙ্কা নাকচ। 1 বছর পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের নির্মাণ কাজ শুরু, সম্পন্ন হবে চলতি বছরই। রাজধানীর যানজট কমার আশা, চালু অংশে ইলেকট্রিক টোলে ভোগান্তি কমে বাড়ছে গতি। 22 দিন ধরে বন্ধ রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সৌদি থেকে আনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েলবাহী জাহাজ এখন কুতুবদিয়ায়। 7 মে ফের চালুর আশা। এবং টাকা দিলেই নিশ্চিত সরকারি চাকরি, প্রক্সি পরীক্ষা ও ইলেকট্রনিক ডিভাইসে প্রতারণার ফাঁদ। জনপ্রতি 5 থেকে 20 লাখ টাকায় চুক্তি, মূল হোতাদের ধরতে মাঠে পুলিশ। সকালের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ভারতের পশ্চিমবঙ্গে ভূমিধস জয়ের পর সরকার গঠন করছে বিজেপি। 9 মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে শুভেন্দু অধিকারী। আসন চুরির অভিযোগ তুলে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন পরবর্তী সহিংসতায় এখন পর্যন্ত 2 জন নিহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে। অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসের অফিসে ভাঙচুর চালানো হয়েছে। হাওড়ায় এক বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বীরভূমের এক তৃণমূল কর্মীকেও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এবারে নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছে গেরুয়া শিবির। নেতৃত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম সামনে আসছে, যদিও আলোচনায় থাকাদের মধ্যে রয়েছেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত। তবে মোদি অমিত শাহ শেষ পর্যন্ত কাকে চেয়ারে বসান তা দেখতে অপেক্ষা করতে হবে 9 মে পর্যন্ত। সেদিনই হবে রাজ্য সরকারের শপথ গ্রহণ। बंगाल का जीत है, ये जीत नरेंद्र मोदी जी का जीत है। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মেয়াদ শেষ 7 মে। এর আগে যে কোনো সময় পদত্যাগ করতে হবে। যদিও ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন তৃণমূল নেত্রী। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট শক্তিশালী করারও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি বাস্তবায়ন নিয়ে আশার আলো দেখছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী আরও বলেন, অন্য দেশের তুলনায় কম শর্ত মেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে বাংলাদেশ। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে অন্যতম সংবেদনশীল ইস্যু তিস্তার পানি বণ্টন চুক্তি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধার মুখে 1.5 দশক ধরে ঝুলে আছে বিষয়টি। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসেছে বড় পরিবর্তন। দীর্ঘদিন পর ক্ষমতা হারিয়েছে মমতার তৃণমূল কংগ্রেস। শাসনভার পেতে যাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। ক্ষমতার এই পালাবদলে আবারও আলোচনায় তিস্তা চুক্তি প্রসঙ্গ। মঙ্গলবার দুপুরে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আশার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চীন সফরে যাওয়ার আগে তিনি জানান, বেইজিং এর সঙ্গেও গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু। অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে তিস্তা পাড়ের মানুষের একটা বড় ধরনের ইকোলজিক্যাল বিপর্যয়ের মধ্যে তারা আছে। ইটস দ্য ম্যাটার অফ দ্যার ইকোনমিক সিকিউরিটি। আমরা যেভাবে পারি, যে কয়টা উপায় আছে আমি সবগুলো উপায় আমরা এক্সপ্লোর করবো, যেটা সর্বোত্তম সেটাই আমরা দেব। এইখানে সবচাইতে বড় আপনার বিচার্য বিষয় হচ্ছে আমাদের মানুষের ইন্টারেস্ট, বাংলাদেশ ফার্স্ট। ভারত থেকে সম্ভাব্য পুশিন পরিস্থিতি নিয়ে ঢাকা সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুশিনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা। আপনারা দেখেছেন আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি।
সেই বিষয়ে আমাদের যা যা ব্যবস্থা নেওয়া আমরা নিব। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, অন্য দেশগুলোর তুলনায় কম শর্ত মেনে চুক্তি করেছে বাংলাদেশ। আর বাংলাদেশের এগ্রিমেন্ট অন্যান্য দেশের এগ্রিমেন্টের সঙ্গে তুলনা করে পড়েন, তাহলে বুঝবেন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গে প্রাণ গেল আরও 6 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি প্রায় 1450। সংক্রমণ ঠেকাতে 2 ডোজ নেওয়া শিশুদের বুস্টার ডোজ নেয়ার পরামর্শ চিকিৎসকদের। প্রকোপের জন্য টিকাদানে ঘাটতি আর মৃত্যুর জন্য পদ্ধতিগত অবহেলাকে দায়ী করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানালেন, অন্তর্বর্তী সরকারের টিকা নিয়ে গাফিলতি খতিয়ে দেখা হবে। এদিকে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানী সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত শিশুর ভিড়। জ্বর, কাশি, ফুসকুড়ি, শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তারা। অনেক ক্ষেত্রে দেরিতে আনার কারণে বাড়ছে জটিলতা। হাম দিয়ে একদম ভরে গেছিল, এখন অনেক সুস্থ। আমরা বুঝতে পারি না প্রথম যেটা হাম রোগ, ওষুধ দিয়েছিলাম, ওষুধ দেওয়ার পর দিয়ে সারতে আসে না। মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 35,000-এর বেশি। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়িয়েছে 300। একটা কমন আছে যেটা হচ্ছে কি টিকা নেননি, 2 ডোজের একটি ডোজের টিকা নেওয়া হয়নি, অথবা টিকা একটা ডোজ নেওয়া হয়েছে। আর কিছু বাচ্চা আছে 9 মাসের আগে আক্রান্ত হয়েছেন অলরেডি। প্রকোপ বেড়ে গেলে তড়িঘড়ি করে টিকা জোগাড় করে 20 এপ্রিল সারা দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। হাম পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে বেরিয়ে আসে 2025 সালের সেপ্টেম্বরে ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করে দেয় ডক্টর ইউনূস সরকার। এর ফলে সারা দেশে টিকার সংকট দেখা দেয় এবং নাটকীয়ভাবে কমে আসে টিকাদান। জনস্বাস্থ্য বিশেষজ্ঞও বলছেন, টিকা না দেওয়ার কারণেই মারা যাচ্ছে একের পর এক শিশু। মূলত এটি একটি পদ্ধতিগত অবহেলাজনিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শনাক্ত করার জন্য একটি স্বাধীন উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করা হোক এবং তাদের প্রাপ্ত তথ্যাদির উপর ভিত্তি করে দায়ীদেরকে আইনের আওতায় আনা হোক। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের আমলে হামের টিকা নিয়ে গাফিলতি খতিয়ে দেখবে বর্তমান সরকার। খুবই দুঃখ প্রকাশ করছি, কারণ আক্রান্ত শিশুরা যখন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যান, বাংলাদেশে সেই পরিমাণ সাপোর্ট দেওয়া কঠিন হয়, আইসিইউ সাপোর্ট বিশেষ করে। ইন্টারিম সরকার শিশু মৃত্যু ঘটাতে চাই এরকম কোনো ব্যাড ইন্টেনশন তাদের ছিল বলে মনে হয় না, আমি মনে করি না। কিন্তু এটা নিয়ে আমাদের খতিয়ে দেখা দরকার আছে, সেই কাজটা আমি মন্ত্রণালয়ের কথা বলেছি। এদিকে রাজধানীতে অপর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। হাম নিয়ে আমি আমার জীবনে সবচেয়ে বেশি পরিশ্রম করতেছি, বাট আমি কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না। অনেক ডাক্তারদের সাথে আলাপ করেছি, ওদের ভাষ্য হলো আমাদের দেশের বাচ্চাদের ডিউ টু ল্যাক অফ ব্রেস্ট ফিডিং এবং সিজারিয়ান অপারেশনের বেবি হওয়া, আমাদের যারা এখন বড় হয়ে উঠতেছে বেবিরা, তাদের পুষ্টি কমে যাচ্ছে। এ সময় যে কোনো রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধে গুরুত্ব দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি ও উজানের ঢলের পানিতে কিশোরগঞ্জের হাজার হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। ফসল ডুবে যাওয়ায় বিপাকে হাওরের কৃষক। এই মুহূর্তে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার নূর মোহাম্মদ। সরাসরি যাচ্ছি তার কাছে। টানা বৃষ্টি আর উজানের ঢলের পানিতে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে আছে হাজার হাজার হেক্টর জমির ফসল। বোরো ধান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। আর পানির নিচ থেকে যে জলাবদ্ধ হয়ে আছে, যে পানির নিচে বোরো ধান, সেই কোমর পানি থেকে বা বুক পানিতে নেমে ধান কাটার চেষ্টা করছেন কৃষকেরা। আর গত দুদিন, গতকাল এবং আজকে রোদের দেখা পেয়েছে। দীর্ঘ বৃষ্টির পর রোদ উঠেছে এবং তারা এই রোদের মধ্যেই ধান কাটার চেষ্টা করছেন। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে যে কৃষি শ্রমিক, কিছুতেই মিলছে না আসলে কৃষি শ্রমিক। যে কিশোরগঞ্জের যে ইটনা, মিঠামন এবং অষ্টগ্রামের যে হাওর অধ্যুষিত এলাকা, সেখানকার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং জলাবদ্ধতায় অষ্টগ্রাম এবং ইটনা উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে গতকাল পর্যন্ত এই জেলায় হাওরে এবং অন্যান্য এলাকায় 13,200 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে তারা আসলে যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরকে ক্ষতিপূরণের আওতায় আনা হবে। এবং গতকাল ত্রাণ ও ব্যবস্থাপনা এবং সচিব কিশোরগঞ্জে পরিদর্শন করেছেন, ওই এলাকা ঘুরে দেখেছেন এবং তারা যেটি বলেছেন যে কৃষকদের আসলে আর্থিক সহযোগিতার আওতায় আনা হবে। তবে যে পরিমাণ ক্ষতি হয়েছে কৃষকদের, যে সংখ্যা, আমি যদি আপনাকে বলি কিশোরগঞ্জের প্রায়
50,000 শ্রমিক, 50,000 কৃষক তাদের ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর শুধু যে হাওরেই নয়, হাওর ছাড়াও যে উজানের যে নিচু এলাকা আছে জলাবদ্ধতায় তাদেরও ক্ষতি কম হয়নি। আমি এখন যে এলাকাতে আছি হাওরের প্রবেশদ্বার হিসাবে পরিচিত করিমগঞ্জ উপজেলার একটি এলাকা, একটি বিল এলাকা। মূলত এখানে বিশাল এলাকায় ধান চাষ হয়ে থাকে, যে বিল, বংলি, ভারদলি এবং হানজালা। এবং এইখানকার যে কৃষক, যে একজন সিরাজুল ইসলাম, তিনি কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন যে তিনি অর্ধেক দামে অর্ধেক ধান কেটে নিয়ে যাবে এই শর্তে কয়েকজন কৃষি শ্রমিক পেয়েছেন। তো কিশোরগঞ্জের যে কৃষকদের যে ধান তলিয়ে গেছে, বড় ধান তলিয়ে গেছে, এই নিয়ে কৃষকদের দুর্দশা নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জের হাজার বিঘিক বিলের ওপর বাঁধ নির্মাণে দুর্ভোগে পড়েছেন কৃষক। তাদের দাবি, নাচল ও গোমস্তাপুর উপজেলার হাজার বিঘি বিলের ইজারাদার সরকারি খালে অবৈধভাবে বাঁধ দিয়েছে। এতে বৃষ্টিতে তলিয়ে যায় হাজার হাজার বিঘার ধান। কষ্টার্জিত ফসল ঘরে তুলতে না পেরে আর্থিক সংকটে কৃষকরা। ইজারাদারদের দাবি, জেলা প্রশাসকের সম্মতিতে এই বাঁধ নির্মাণ করা হয়েছে। শাহজাহান আলীর ছবিতে জাহাঙ্গীর আলমের রিপোর্ট। বরেন্দ্রভূমি চাঁপাইনবাবগঞ্জে এখনও ভারী বৃষ্টিপাত শুরু হয়নি, তবুও কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। তারা বলছেন, বৃষ্টিতে উঁচু জায়গার পানি ঢোকে নিচু জমিতে। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন পানি আটকে ক্ষতিগ্রস্ত হয় ফসলের ক্ষেত। চাঁপাইনবাবগঞ্জের নাচল ও গোমস্তাপুর উপজেলা নিয়ে গঠিত হাজার বিঘি বিল। কৃষকরা জানান, বিলের চারদিকে প্রায় 5,000 বিঘা জমিতে বর্ষার আগেই বোরো ধান চাষ করেন তারা। কিন্তু বিলের মুখে থাকা খালে হঠাৎ করেই অবৈধভাবে কংক্রিটের বাঁধ দেন ইজারাদার। এতে বৃষ্টিতে নিষ্কাশন হয় না পানি। গত 2 বছর ধরে এই সংকটে কৃষকরা। এই ইজারাদাররা আপনার অবৈধভাবে এ বাঁধটা দিয়েছে। এর ফলে গত বছর আমাদের প্রায় 90 থেকে 95% জমির পুরোপুরি ফসল নষ্ট হয়ে গিয়েছিল। স্থানীয়দের দাবি, বাঁধ সারতে মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন সময় প্রশাসনকে জানিয়েও কোনো ফল মেলেনি। নতুন সরকার এসেছে, অবৈধ বাঁধ যেন ভেঙে দেয়, তাহলে আমাদের হাজার হাজার কৃষক বাঁচবে। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে নারাজ ইজারাদার। তিনি বলছেন, জেলা প্রশাসকের মৌখিক অনুমতি নিয়েই বাঁধ নির্মাণ হয়েছে। এটা আমার জানা নাই ভাইজান, পারবো না বলে তো হাইকোর্টে গেছি, বাধা দিয়েছে এই জন্য জনগণ। আমরা আগে ডিসির মৌখিক অনুমতিতে তৈরি করেছিলাম, বাধা পড়ে তখন হাইকোর্টে রিট করি। পানি উন্নয়ন বোর্ড বলছে, সরকারি এই খালে ব্যক্তিগতভাবে বাঁধ দেয়া সম্পূর্ণ অবৈধ। আর কৃষকের ক্ষতির কথা স্বীকার করে বাঁধ অপসারণে পদক্ষেপ নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এটি সম্পূর্ণভাবে অবৈধ কাজ হয়েছে। উচ্চ আদালতের একটি বর্তমানে একটা মামলা আছে, মামলা যদি রেজাল্ট আসে তার পরবর্তীতে আমরা জেলা প্রশাসন সহ স্থানীয় স্টেক হোল্ডার যে কৃষক আছে তাদের সাথে বসে এটার ব্যাপারে পরবর্তী কি করবে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। ভালভ গেট তারা নির্মাণ করেছে, এটা হয়তো প্রশাসন হস্তক্ষেপ করতে পারে এই ধরনের আশঙ্কা থেকেই কিন্তু তারা কোর্টে গেছেন। কন্টিনিউয়াস যোগাযোগ রাখছি যাতে এটা দ্রুত ভ্যাকেট করা হয় যেন। 2021 সালে হাজার বিঘি বিলের সঙ্গে সংযোগ থাকা বিশুক্ষেত্র খালে অবৈধভাবে বাঁধ দেয়া হয়। চলতি মৌসুমে বিল সংলগ্ন জমিতে প্রায় 4,000 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। জলাবদ্ধতা নিরসনে এবার জোরে সোরে মাঠে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বর্ষার আগে কাজের গতি আনতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা মিলে গঠন করা হয়েছে 6টি আলাদা কমিটি। কারো কাজের গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। অনেক বিশেষের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বর্ষা মৌসুম শুরুর বাকি আরও অন্তত 2 মাস, কিন্তু এবছর বৈশাখের বর্ষণে বন্দরনগরীর প্রবর্তক মোড় ও কাতালগঞ্জ সহ বেশ কিছু এলাকা তলিয়ে যায় পানিতে। নানা মহলের সমালোচনার মুখে সিটি মেয়র। বর্ষার আগেই পরিস্থিতির উন্নয়নে তাই বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন নগরপিতা, দিচ্ছেন দিক নির্দেশনা। কাজের গতি বাড়াতে প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে 6 কর্মকর্তাকে প্রধান করে গঠিত হয়েছে 6টি আলাদা কমিটি। উপকমিটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আর্মিরা কাজ যদি বা করছে সেক্ষেত্রে
আমাদের যারা সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ার তাদেরও দায়িত্ব আছে। নগরীর হিজড়া ও জামাল খান খাল সহ নানা খালের ড্রেন, কালভার্ট, সংযোগ নালা ও সড়কের সঠিক চিত্র তুলে ধরবে কমিটি। দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি 41টি ওয়ার্ডের সেবকদের কাজের তদারকিও করবেন তারা। এই কমিটিটাই বেসিক্যালি আমরা একটা টিম হিসেবে কাজ করব। সবাই খুবই আন্তরিক, আমরা সব ডিপার্টমেন্টের সাথে চেষ্টা করছি, সবাই আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে। আমরা যে 6টা কমিটি করেছে মেয়র মহোদয় আমাদের, এটা হলো ওদের 36টা খালের সাথে ওদের কাজ কতটুকু আগালো, ওটার সাথে আমাদের কাজের কি পরিমাণ অগ্রগতি হলো, এটাকে আমরা সামঞ্জস্য করব। গেল সপ্তাহে চট্টগ্রাম এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ওই সময় মেয়রকে প্রধান করে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে জলাবদ্ধতা কমাতে 19 সদস্যের একটি আলাদা কমিটি গঠন করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মের শেষের দিকে ঘূর্ণিঝড় হতে পারে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন শঙ্কাকে নাকচ করেছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদদের দাবি, নিম্নচাপের প্রভাবে মাস জুড়ে এলাকা ভেদে থাকবে বৃষ্টির দাপট। হাওরের ফসল এখনও পানিতে তলিয়ে থাকলেও দেশে বড় ধরনের বন্যার শঙ্কা নেই বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড। আরও জানাচ্ছেন কামরুল হাসান। এপ্রিলে ইতিহাসের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড গড়েছে ফেনী। 1 ঘন্টায় 126 মিলিমিটার বৃষ্টিপাতকে কেউ কেউ নাম দিয়েছেন মেঘ বিস্ফোরণ। আবহাওয়া অফিস বলছে, গত বছরের তুলনায় এবার এপ্রিলে বৃষ্টিপাত বেড়েছে 76%। অতিবৃষ্টিতে ভেসেছে দেশের হাওড় অঞ্চল, নষ্ট হয়েছে মাইলের পর মাইল কৃষকের বোরো ধান। ফসলের ক্ষতি হলেও বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। বন্যার কারণে বাঁধ ভেঙে পানি ঢুকছে এরকম আসলে বিষয়টা ঘটেনি, ঘটলেও খুব বিচ্ছিন্নভাবে ঘটেছে। যেরকম হবিগঞ্জে একটা বাঁধ ভেঙে গিয়েছিল। এখন আমরা যেটা দেখতেছি এটা কিন্তু আসলে প্রাক মৌসুমী বন্যা। এই টাইমে মানুষের কোনো ক্ষতি হয় না, ফসলের ক্ষতি হয়। বৈশ্বিক আবহাওয়ার উপর বিবেচনা করে এবার শুষ্ক যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। শুধু বৃষ্টি নয়, এপ্রিল জুড়ে বজ্রপাতেও মৃত্যুর রেকর্ড দেখেছে দেশবাসী। এর মধ্যে মে মাসে ঘূর্ণিঝড় হতে পারে এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তা নাকচ করলেন আবহাওয়াবিদ। তার দাবি, ঘূর্ণিঝড় নয়, নিম্নচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি। গত বছর এপ্রিলের তুলনায় এবছরে প্রায় 76% বেশি বৃষ্টি হয়েছে। এই বছর শুরু থেকে একটা আনইউজুয়াল ওয়েদার কন্ডিশন ছিল, শক্তিশালী একটা পশ্চিম লঘুচাপের প্রভাব ছিল যেটা দীর্ঘ সময় ধরে, এবং এর প্রভাবেই বেসিক্যালি বৃষ্টি হয়েছে। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যদি স্ট্রং থাকে সেই সময় কোনো ধরনের সাগরে অ্যাক্টিভিটি থাকে না, কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা থাকে না। মে মাস শেষের দিকে একটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে, তারপরেও এটা হয়তো এখনও বলা যায় না কোন দিকে যাবে। দেশে চলতি মাসে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা নেই মনে করছে আবহাওয়া অফিস। পরিস্থিতি নজরদারির পাশাপাশি আগাম প্রস্তুতি নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। 9 মে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের হত্যার শিকার বৃষ্টির মরদেহ। লিমন বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার। কয়েক দফা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে যানজটের নগরী ঢাকার আশীর্বাদ এলিভেটেড এক্সপ্রেসওয়ে। 2026 সালের শেষ নাগাদ পুরো কাজ শেষ করার কথা জানায় প্রকল্প সংশ্লিষ্টরা। এদিকে টোল প্লাজায় যানজটের ভোগান্তি এড়াতে সম্প্রতি স্থাপন করা হয়েছে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেম, যা এক্সপ্রেসওয়ের গতি আরও বৃদ্ধি করেছে। খলিলুর রহমানের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। যানজট এড়াতে উড়াল সড়কের নতুন যুগে এখন রাজধানী ঢাকা। কয়েক দফা বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে 19 কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। 2009 সালে সরকারি বেসরকারি অংশীদারিত্বে শুরু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। তবে 2024 সালে শেয়ার নিয়ে দ্বন্দ্বে মুখ থুবড়ে পড়ে উড়াল সেতুর নির্মাণ কাজ। মামলা গড়ায় আদালত পর্যন্ত। সকল প্রতিকূলতা কাটিয়ে প্রায় বছরখানেক বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মযজ্ঞ।
3 ধাপে চলমান কাজের প্রথম ধাপ বিমানবন্দরের কাওলা থেকে বনানী রেল ক্রসিং পর্যন্ত শতভাগ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে বনানী রেল ক্রসিং থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত 80% কাজ সম্পূর্ণ। তৃতীয় ধাপে মগবাজার রেল ক্রসিং থেকে শুরু করে কুতুবখালী অর্থাৎ চট্টগ্রামের হাইওয়ে পর্যন্ত মাত্র 20% কাজ শেষ হয়েছে। উড়াল সেতুর যে অংশ চালু রয়েছে তার গতিময়তা বাড়াতে যুক্ত হয়েছে ইটিসি পদ্ধতি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার ভোগান্তি এড়াতে সম্প্রতি চালু করা হয়েছে ইটিসি পদ্ধতি। এই পরিষেবার মাধ্যমে গাড়ির চালকদের দীর্ঘ সময় দাঁড়িয়ে আর টোল দিতে হচ্ছে না। সেতু কর্তৃপক্ষের ভাষ্য, প্রকল্পের মেয়াদ শেষ হবে 2026 সালে। এর মধ্যে পুরো কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী তারা। আর সেতু নিরাপত্তা বিভাগ জানায়, দুর্ঘটনা এড়াতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 1 বছর আমরা মামলার কারণে কাজ করতে পারিনি, হাতের এরিয়া বিশেষ করে। আমাদের প্রজেক্টের মেয়াদ ধরা আছে ডিসেম্বর 2026, অর্থাৎ এই বছরের শেষ পর্যন্ত আছে। আমরা আশা করছি যে এর মধ্যে আমরা এটাকে এগিয়ে নিতে পারবো। ভিডিও মামলা শুরু হওয়ার পরে যখন এটা মানুষ জানাজানি হয়েছে যে ভিডিও মামলা হচ্ছে, তো ল এনফোর্সমেন্ট যখন শুরু হয়েছে তখন এটা কমে এসেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পুরোপুরি সম্পূর্ণ হলে কমবে যানজট, বাঁচবে সময়, সচল হবে অর্থনীতির চাকা। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। টাকা দিলেই সরকারি চাকরি নিশ্চিত, এমন প্রলোভনে নতুন নতুন ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নিচ্ছে অপরাধী চক্র। বিগত 15 বছরে এমন চক্রের হাতে জিম্মি অনেক পরিবার। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে দুর্বল বা ব্যর্থ প্রার্থীদের টার্গেট করত তারা। দেয়া হতো প্রক্সি পরীক্ষা থেকে শুরু করে কেন্দ্রীয় উত্তর সরবরাহের নিশ্চয়তা। পরীক্ষার্থীর সহায়তায় ব্যবহার করা হতো বিশেষ ইলেকট্রনিক ডিভাইস। এজন্য জনপ্রতি 5 লাখ টাকা থেকে শুরু করে 20 লাখ টাকা পর্যন্ত করতে হয় চুক্তি। স্বপন আহমেদের প্রতিবেদন। একটি সরকারি চাকরি যা হাজারো তরুণের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নকে পুঁজি করে গড়ে উঠেছে প্রতারণার সিন্ডিকেট, যারা লুটে নিচ্ছে লাখ লাখ টাকা। সময়ের সাথে সাথে জালিয়াতির কৌশলেও এসেছে বদল। পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস থেকে পরীক্ষার কেন্দ্রে প্রক্সি প্রার্থী ব্যবহার সবই চলে চক্রের ইশারায়। কখনো কখনো অবৈধ ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া হয় পরীক্ষার্থীকে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে করা হয় এমন প্রতারণা? চক্রটি প্রথমে চাকরি প্রত্যাশী, দুর্বল ও ব্যর্থ প্রার্থীদের টার্গেট করে যোগাযোগ স্থাপন করে। চাকরির নিশ্চয়তায় 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত চুক্তি হয়, যা কখনো কখনো 20 লাখ টাকা পর্যন্ত হয়। নেওয়া হয় অগ্রিম টাকা। কখনো যোগ্য একজনকে ভুয়া পরিচয়ে পরীক্ষায় বসানো হয়, কখনো ছবি বা বায়োমেট্রিক জালিয়াতিও করা হয়। এসবেও সুবিধা করতে না পারলে নেওয়া হয় আরও ভয়ঙ্কর আশ্রয়। ক্ষুদ্র ব্লুটুথ ডিভাইস কানের ভেতরে প্রবেশ করানো হয়, আর শরীরের বিভিন্ন অংশে লুকানো থাকে রিসিভার, যার মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই পৌঁছে যায় পরীক্ষার্থীর কানে। প্রতি বছর হাজারো চাকরি প্রত্যাশী মেধাবী তরুণের স্বপ্ন ভঙ্গ হচ্ছে কিছু অসাধু চাকরি সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেট যারা চাকরি প্রত্যাশীদের কাছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তুলে দিচ্ছে এ ধরনের ইলেকট্রিক ডিভাইস। এই ডিভাইসগুলোর এমনভাবে শরীরে লুকানো থাকে যা সাধারণ মানুষের বোঝার কোনো উপায় নেই। এই ডিভাইসগুলোর মাধ্যমে খুব সহজে পরীক্ষার হলে বসেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছে এই সকল প্রার্থীরা। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সমন্বিত নাবিক পরীক্ষার কেন্দ্রে অবৈধ ইলেকট্রিক ডিভাইস ব্যবহার ও প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় 9 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এবারেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। তাদের কাছ থেকে এই কানের ভিতরে ইয়ারফোন থাকে এবং বডির সাথে ডিভাইস থাকে, যার মাধ্যমে এবং ডিভাইসের মধ্যে সিম থাকে। এইগুলো দিয়ে তারা বাড়ি থেকে কোনো মাধ্যম দিয়ে তাদের কথাবার্তা আদান প্রদান হয় এবং সেখান থেকে তারা তথ্য নিয়ে পরীক্ষা যায়, এরকম একটা বিষয় করে। তো তাদেরকে যেহেতু মামলা হয়েছে, তাদেরকে পুলিশ রিমান্ডে আনা হবে। আনা হওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে টোটালি এই চক্রের সাথে কারা জড়িত আছে। এমন চক্রের মূল হোতাদের ধরা না গেলে শুধরাবে না সিস্টেম, এমন অভিমত অপরাধ বিশ্লেষকদের। আইন শৃঙ্খলা বাহিনীর এই দেখব প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে, তৎপর আছি।
এই ধরনের শব্দের মধ্য দিয়ে যাতে আসলে তারা পার পেয়ে যেতে না পারে। যাদেরকে গ্রেপ্তার করা হলো তাদের বিরুদ্ধে কি শাস্তি নেওয়া হচ্ছে, সেই শাস্তিকে আসলে সহনশীল শাস্তি নাকি দৃষ্টান্তমূলক শাস্তি। দৃষ্টান্তমূলক শাস্তি নিলে তখন এটা অন্যরা এই ধরনের উপায়গুলো অবলম্বন করতে ভয় পাবে। প্রযুক্তি দিয়েই ডিজিটাল অপরাধী চক্রের তৎপরতা থামাতে হবে বলেও অভিমত এই বিশ্লেষকের। চক্র অনুসন্ধান করার এক ধরনের অপরাধমূলক। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। অ্যাটলেটিকোকে হারিয়ে 2 দশক পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল। সাকার গোলে গানার্সের উৎসব। রাতে শিরোপা মঞ্চে ওঠার লড়াইয়ে পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন। কাঁচামাল সংকটে বন্ধ হয়ে যাওয়া একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি 22 দিন পর অবশেষে চালু হতে যাচ্ছে। ইস্টার্ন রিফাইনারি চালু করতে একেবারে হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে আনা হয়েছে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল। MT9 মিয়া নামের ক্রুড অয়েল বোঝাই ট্যাঙ্কারটি মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশে জলসীমায় প্রবেশের পর এখন কক্সবাজারের কুতুবদিয়া পয়েন্টে নোঙর করেছে। 7 মে থেকে ইস্টার্ন রিফাইনারি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। MT9 মিয়া বঙ্গোপসাগরের কুতুবদিয়া পয়েন্টে নোঙ্গর করার পর বিবিসির কর্মকর্তারা জাহাজে গিয়ে আমদানিকৃত ক্রুড অয়েল পর্যালোচনা করেন। এরপর শুরু হয় ক্রুড অয়েল লাইটারিং কার্যক্রম। 8টি লাইটার জাহাজের মাধ্যমে এসব ক্রুড অয়েল নিয়ে আসা হচ্ছে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা উপকূলবর্তী ডলফিন জেটিতে। সেখান থেকে পাইপের মাধ্যমে নেওয়া হবে ইস্টার্ন রিফাইনারির ট্যাঙ্কারে। সৌদি আরবের ইয়ানবু থেকে একটা 1 লাখ টনের কার্গো লোড করেছি। আমরা আশা করছি যে 9 থেকে 10 দিনের মধ্যে এই তেল সরবরাহ সম্পন্ন করা সম্ভব হবে। পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত 14 এপ্রিল ইস্টার্ন রিফাইনারির 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট বন্ধ করে দেওয়া হয়। এই 2টি ইউনিটের প্রতিদিন 4000 মেট্রিক টনের বেশি অকটেন, পেট্রোল, ডিজেল এবং ফার্নেস অয়েল সহ 13 ধরনের জ্বালানি পরিশোধন করে ডিলারের মাধ্যমে বাজারজাত করা হতো। 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধনের মাধ্যমে পাওয়া যাবে 26,000 মেট্রিক টন ডিজেল, 24,000 মেট্রিক টন ফার্নেস অয়েল, 16,000 মেট্রিক টন পেট্রোল, 21,000 মেট্রিক টন কেরোসিন এবং 8,000 মেট্রিক টন অকটেন। এই যে ক্রুড অয়েল আসলো 1 লাখ টন, এতে দিয়ে ইস্টার্ন রিফাইনারি হয়তো বড় জোর 25 দিন এরকম যেতে পারে। তো এর মধ্যে আবার নতুন ক্রুডের চালান আনতে হবে। মূলত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল লোড করতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ভাড়া করা ট্যাঙ্কার MT9 মিয়া 20 এপ্রিল ভেড়ে সৌদি আরবের ইয়ানবু বন্দরে। বহুল আলোচিত হরমুজ প্রণালী এড়াতে লোহিত সাগরের উপকূলবর্তী এই বন্দরটি বেছে নেওয়া হয়েছিল। 21 এপ্রিল চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে জাহাজটি সৌদি আরব ছেড়ে আসে। চলতি মাসের 10 তারিখ ইস্টার্ন রিফাইনের জন্য কেনা আরও 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল ট্যাঙ্কার লোড হবে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে। আগামী 25 মে এই ক্রুড অয়েলবাহী জাহাজ এসে পৌঁছাবে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। ইন অ্যাডিশন এই মাসের 10 তারিখে আরেকটা 1 লাখ টনের কার্গো লোড হবে হচ্ছে ইউএই বা এমিরাটসের ফুজাইরা এয়ারপোর্ট থেকে। এটাও হচ্ছে আপনার গালফের বাইরে। সো গালফের সেই ইস্যু বা ইরান ওয়ারের যে ইস্যু কোনোভাবে এটাকে এফেক্ট করছে না। ইস্টার্ন রিফাইনারির 3 নম্বর ইউনিটটি চালু থাকলেও সেখানে সামান্য পরিমাণে বিটুমিনের পাশাপাশি পেট্রোল ও অকটেন উৎপাদন হতো। অবশ্য ইস্টার্ন রিফাইনারির জ্বালানি না পেলেও ফিনিশড অয়েল আমদানির মাধ্যমে দেশের চাহিদা পূরণ করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 2023-24 টানা 2 বছর তৈরি পোশাকের বাজার হিস্সা কমেছে বাংলাদেশের। একই পথে চলছে চীনও। শীর্ষ এই 2 রপ্তানিকারক দেশের হারানো বাজার দখলে এগিয়েছে এশিয়ারই আরেক দেশ ভিয়েতনাম। এর বড় কারণ হিসেবে বিকেএমইএ বলছে কৃত্রিম তন্তুর ব্যবহারে পিছিয়ে থাকার সঙ্গে রয়েছে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে এনবিআর কর্মকর্তাদের অসহযোগিতা। এ অবস্থায় রিজার্ভ ঠিক রাখতে দেশের প্রধান রফতানি খাত নিয়ে সরকার উদ্যোক্তা যৌথ কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এমএস আরিফিনের রিপোর্ট। ক্রেতার বদলে যাওয়া রুচির সঙ্গে পাল্লা দিতে উদ্যোক্তারা যখন নিজেদের উজাড় করছেন ফাস্ট ফ্যাশনের প্রতিযোগিতায়, তখন স্মার্ট ও সাস্টেইনেবলের এক সমন্বিত চাহিদায় বদলে যাচ্ছে বিশ্ব।
বৈশ্বিক প্রবণতা, আরাম ও টেকসই বিবেচনা, বহুমুখী ব্যবহারের সুবিধায় তৈরি পোশাক খাতে পলিয়েস্টার, নাইলন, ভিসকসের মতো কৃত্রিম তন্তুর চাহিদা বাড়ছে। ম্যানমেড ফাইবারের উপরে যেটার মার্কেট গ্লোবালি বাড়তেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার হিসাব 2023 ও 2024 সালে তৈরি পোশাকের বিশ্ববাজারে কমেছে চীন বাংলাদেশের রপ্তানি, বিপরীতে বেড়েছে এখনও মোট হিসাবে তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের বাজার হিস্সা। কারণ হিসেবে উদ্যোক্তারা বলছেন, বর্তমান বিশ্বে ম্যানমেড ফাইবারে তৈরি স্পোর্টসওয়্যার, অ্যাথলিজার ও আউটডোর পোশাকের চাহিদা বাড়ছে, যেদিকে ভিয়েতনামের মনোযোগ বেশি থাকলেও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। আমাদের আসলে ম্যানমেড ফাইবারে যেতে পারতেছি না বা আমরা নতুন প্রোডাক্টের দিকে যেতে পারছি না, সেটা আমাদের আসলে আমলাতান্ত্রিক জটিলতা। আমাদের মনোবল হারিয়ে ফেলতেছে, আমাদের নতুন জেনারেশন আসতেছে না, আমাদের পুরনো জেনারেশন ওনারা আর এই ব্যবসাটাতে আর বৃদ্ধি করতে চাচ্ছেন না, কারণ এত হার্ডেলস নিয়ে আসলে ব্যবসা করা যায় না। অবশ্য এজন্য বাড়তি বিনিয়োগে মনোযোগ দিতে চাইলেও রাজস্ব বোর্ডের হয়রানি ও আমদানি নীতি, ব্যাংক ঋণে সুদহারের ভোগান্তি যোগ হওয়ায় উদ্যোক্তারা আগ্রহী হচ্ছেন না বলে দাবি বিকেএমই এর। আমাদের কোনো বিনিয়োগ বান্ধব পরিস্থিতি নাই। আমরা যে নতুন একটা আইটেম আসবো, আমাদের বিশেষ করে এনবিআর এর, কাস্টমসের আরও ইন্সপেক্টর এই যে র্যাঙ্কের লোকেরা, তারা আসলে চাই না যে আমরা ব্যবসা করি। দেশের প্রধান রপ্তানি খাত মুখ থুবড়ে পড়লে চাপে পড়বে রিজার্ভ, আমদানি ব্যয়, সরকারের উন্নয়ন ভাবনা। এমন পরিস্থিতি এড়াতে পিছিয়ে পড়া বাজার প্রতিযোগিতায় এগিয়ে যেতে সরকার উদ্যোক্তা মিলে দীর্ঘমেয়াদী কৌশল সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। রপ্তানিকারকদের কোন জায়গায় অসুবিধা হচ্ছে, খরচ কোথায় বেড়ে যাচ্ছে, গ্যাসের অভাব আছে, সেগুলো আমরা কিভাবে ইমিডিয়েটলি মিট করতে পারি, করে তাদের উৎপাদন খরচ যাতে না বাড়ে এবং তারাও যাতে বহির্বিশ্বের তাদের মার্কেটসগুলোয় খুব অ্যাগ্রেসিভলি তাদেরকে প্রমোট করতে পারে, সেই সুযোগটা করে দিতে হবে। চলতি বছরও ভিয়েতনামি পোশাকের দাপটে একক সবচেয়ে বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিভাগের 40টির বেশি নদী খাল দখল ও দূষণের কারণে মৃতপ্রায়। কালের বিবর্তনে অর্ধেকের বেশি নদী হারিয়ে গেছে মানচিত্র থেকে। দুপার দখলের কারণে নদী রূপ নিয়েছে সরু খালে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। সাইফুর রহমান রকির রিপোর্ট। দখল দূষণে নওগাঁর আত্রাই, ছোট যমুনা, তুলসীগঙ্গা সহ 6টি নদ নদী অস্তিত্ব সংকটে। এক সময়ের স্রোতস্বিনী নদীগুলো বর্ষা মৌসুমেও যেন মরা খাল। বেশিরভাগের দ্রুতির দখল করে নির্মাণ করা হয় ভবন ও শিল্প কারখানা। দীর্ঘদিন ধরে খনন না করায় কমে গেছে নাব্যতা। নাটোরের 19টি নদীর মধ্যে দখল দূষণে সবচেয়ে বেহাল দশা নারদ নদ ও বড়াল নদীর। এছাড়া বারনয় ও মুসা নদীও দখল করেছে প্রভাবশালীরা। এছাড়া জেলার 58টি বড় খালের বেশিরভাগই দখল হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জের 4টি নদীর মধ্যে মহানন্দায় রাবার ড্যাম ও পাগলা নদী খননের কারণে নাব্যতা থাকলেও পুনর্ভবা ও পদ্মা নদীতে পানি নেই। জেলার বেশিরভাগই খাল দখল আর দূষণে অস্তিত্ব সংকটে। রাজশাহী শহরের পার ঘেঁষে বয়ে গেছে পদ্মা নদী। লালন শাহ মুক্তমঞ্চের সামনে অবৈধভাবে গড়ে উঠেছে শতাধিক স্থায়ী অস্থায়ী দোকানপাট। জেলায় একই অবস্থা অর্ধশত স্থানে। এছাড়া বড়াল, নারদ ও হুজ্জা নদীতে বাদ দিয়ে ধান ও মাছের চাষ করছেন স্থানীয়রা। সবাই দখল করে ঘর বাড়ি বা জমির ধার বান্ধে একেবারে দখলই হারায় ফেলছে। খালের কোনো দখলই নাই, নর্দমার মতো পরিণত হয়ে গেছে। এখানে শহরের সমস্ত ড্রেনের পানিগুলো এদিকে ছাড়ার জন্য আমাদের এইদিকে এখন চাষাবাদের জন্য অসুবিধা। আমাদের পরিবেশ তো নষ্ট করে ফেলছে এই পানি আসাতে। আবাদেরও ক্ষতিকর, আমাদেরও ক্ষতিকর, এই যে দুর্গন্ধ বাড়েছে। রাজশাহীর পবা উপজেলার বারনয় নদী এটি। তবে দেখে বোঝার উপায় নেই, কারণ দুই ধার সংকুচিত হয়ে যাওয়ায় এখন এটি খালে পরিণত হয়েছে। এছাড়া শহর থেকে ময়লা আবর্জনা ও দূষিত পানি এ অঞ্চলের মধ্যে প্রবেশ করায় এর প্রভাব পড়েছে আশেপাশের আবাদি জমিতে। অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা স্বীকার করেছেন দখলদাররা। অভিযোগ রয়েছে কেউ কেউ সরকারি জমিকে নিজের দাবি করে চাঁদা তুলছে। এটা নদী, আমরা এটা সম্পূর্ণটা আমরা নিজে ভরাট করেছি। এখানে আপনার মনে করেন আমরা এই যে রাবিশ ফেলেছি, এখানে আমাদের প্রায় 6 বছর থেকে আমাদের এখানে কাজ করিয়েছি। আমাদের অনুমতি নেওয়া লাগেনি। একবার দরগার থেকে কিছু মানুষ আসছিল, বলেছিল যে আপনারা যেহেতু দোকান এখানে করছেন, তো আমাদের কাছে বছর চুক্তিতে সরকারের কাছ থেকে জায়গাটা নেন। পানি উন্নয়ন বোর্ড বলছে অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। নোটিশ দিয়ে শীঘ্রই তাদের উচ্ছেদ করা হবে। যেসব নদী আছে যেগুলোর খনন প্রয়োজন, পর্যায়ক্রমে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকল্প দাখিল করা আছে, প্রকল্পটি পাশ হলে এই নদীগুলো খনন করা হবে। অবৈধ দখলদারের একটা তালিকা আমরা অলরেডি জেলা প্রশাসন
প্রশাসনকে দিয়ে রেখেছি এবং সেই সাথে জেলা প্রশাসনের সাথে সমন্বয় সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে বাজেট এবং বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সব জায়গায় যে অবৈধ দখলদার আছে তাদের উচ্ছেদের আওতায় নিয়ে আসবো। সরকারি নির্দেশনা অনুযায়ী কয়েকটি মৃতপ্রায় নদী ও খাল দখলমুক্ত করে সংস্কার ও খনন কাজ শুরু করার কথা জানান জনপ্রতিনিধি ও বিভাগীয় কমিশনার। যারা দখল করে আছে তাদের হাত থেকে দখলমুক্ত করে তারা যত বড় শক্তিশালী হোক না কেন আমরা দখলমুক্ত করবো ইনশাআল্লাহ। প্রতিটি নদী ড্রেজিং এবং খনন করে পুরো অবস্থা নেওয়ার জন্য কিন্তু অনেক আর্থিক সংশ্লেষ আছে, তারপরেও কিন্তু আমাদের খনন চলছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে রাজশাহী বিভাগে 40টির বেশি নদ নদী ও খাল দখল দূষণের কারণে রয়েছে অস্তিত্ব সংকটে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁর হাটে বেড়েছে ধানের সরবরাহ, বাড়তি সরবরাহে কমেছে দাম। সরকার 1440 টাকা প্রতি মণ দাম বেঁধে দিলেও হাটে বেচে কেনা হচ্ছে 1100 থেকে 1150 টাকা প্রতি মণ দরে। এই মুহূর্তে নওগাঁর আবাদ পুকুর হাটে আছেন সহকর্মী এমআর রকি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, 2 সপ্তাহ আগে ধান কাটামারাই শুরু হয়েছিল এই অঞ্চলে বরেন্দ্র এলাকায়। এই ধানগুলো কিন্তু এখন ধাপে ধাপে চাষিরা হাটে তুলছেন এবং ধার দেনা শোধ এবং ধান চাষাবাদে যে খরচ হয়েছে খরচগুলো তুলতে মূলত প্রথম দিকেই ধান বেশিরভাগ বিক্রি করে থাকেন চাষিরা। এই মুহূর্তে রয়েছে নওগাঁর আবাদ পুকুর হাটে। এই হাটে আজকে আমরা যে ধান বেচা কেনার চিত্র দেখছিলাম 1100 থেকে 1120 টাকা প্রতি মণ কাটারি নাজির যেটা আসলে সরু জাতের ধান, এই ধানটা বেচা কেনা হচ্ছে। তবে চাষিরা অভিযোগ করছেন যে পরিমাণ খরচ হয়েছে বা যে পরিমাণ তাদের উৎপাদন করতে শ্রম যাচ্ছে সেই তুলনায় কিন্তু হাটে কাঙ্ক্ষিত দাম তারা পাচ্ছেন না। একদিকে কারণে কিছুটা ধান কেটে তুলতে অতিরিক্ত খরচ তাদের গুনতে হয়েছে। এসব কারণেই ধানের যে কাঙ্ক্ষিত ফলনের জায়গায় দামের জায়গাটায় অনেকটাই হতাশ আমরা দেখছিলাম। এবং এই হাটে আমরা দেখছি সরকার যে রেট বেঁধে দিয়েছে 1440 টাকা, সেই তুলনায় কিন্তু প্রায় ধান কিনছেন এখানকার যারা ব্যাপারী বা যারা ধান ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। আসলে ব্যবসায়ীদের দিক থেকে যে যুক্তি দেখানো হচ্ছে, কর্পোরেট প্রতিষ্ঠান থেকে এক ধরনের দাম বেঁধে দেওয়া হয়ে থাকে। এই দাম যখনই তারা তাদের মতো করে বেঁধে দেন সেই অনুযায়ী স্থানীয় যারা ব্যাপারী তারা আবার কিন্তু এই ধানগুলো কিনে থাকেন। সব মিলিয়ে আসলে ধানের যারা চাষি তারা অনেকটাই হতাশ প্রকাশ করছেন এবং কাঙ্ক্ষিত দর নিশ্চিতের তারা দাবি জানাচ্ছেন। এবং এক্ষেত্রে সরকারের যে ধান সংগ্রহের অভিযানের যে ইয়েটা দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, এখন পর্যন্ত বরেন্দ্র এলাকায় ধান কেনার সংগ্রহ হয়নি, শুরু করেনি। সব মিলে এখনকার বাজার ব্যবস্থায় চাষিদের দিক থেকে অনেকটা অসন্তোষ প্রকাশ করছেন। কাঙ্ক্ষিত দর নিশ্চিত করার জন্য বাজারগুলোতে সরকারের তদারকি তারা আহ্বান জানাচ্ছেন। এই ছিল সার্বিক নওগাঁর হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। ঈদুল আজহাকে সামনে রেখে গবাদি পশু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর খামারিরা। জেলায় এবার প্রায় 39,000 খামারে লালন পালন করা হয়েছে প্রায় 8 লাখ গবাদি পশু। তবে গোখাদ্যের অস্বাভাবিক দাম আর ভারতীয় গরুর অনুপ্রবেশ নিয়ে দুশ্চিন্তায় প্রান্তিক খামারিরা। বিস্তারিত এবার রকি রিপোর্টে। পরম মমতায় চলছে খামার পর্যায়ে বিশাল দেহি সব গরুর পরিচর্যা। নওগাঁর ছোট বড় 39,000 খামারের চিত্র এখন ঠিক এমনই। কোরবানির বাজারে কাঙ্ক্ষিত দাম পেতে পশুর শেষ মুহূর্তের নিবিড় পরিচর্যায় ব্যস্ততায় খামারি ও শ্রমিকরা। ছোট বড় 99টা গরু আছে। আমরা আশা করছি তো এবছর ঈদের মধ্যে যদি বাজারটা একটু ওঠে তাহলে আমরা খামারিরা টিকে থাকবো। রাস্তাঘাটে বিভিন্ন সমস্যা দেখা দেয়, আমরা যেন রাস্তাঘাটে সঠিকভাবে আমরা যেন বাইরে গরু নিয়ে যেতে পারি এবং সঠিকভাবে বেচতে পারি। খামারিরা বলছেন 1 লাখ টাকা থেকে শুরু করে 10 মণ ওজনের 3 থেকে 4 লাখ টাকার দৃষ্টিনন্দন লাল ষাঁড়ের দিকে নজর সবার। তবে গোখাদ্যর চড়া দামে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের অঙ্ক নিয়ে শঙ্কিত খামারিরা। সেই সঙ্গে সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসা বন্ধে কঠোর দাবি জানিয়েছেন তারা। গরু ছাগল ভেড়া প্রায় এদেশে 3 থেকে 3,500 মানে কোটি টাকার মতো মানে ট্রানজাকশন হবে যদি সুষ্ঠুভাবে যদি আপনার দেশে ব্যবস্থাপনাগুলো আমরা ঠিক থাকে। ঈদের হাটে খামারিরা যেন লোকসানে না পড়ে সেদিকে খেয়াল রাখার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের। আমাদের একটা নির্বিঘ্ন যোগাযোগ রাখা, যে কোনো ধরনের গরু আসতেছে কিনা বা পশু আসতেছে কিনা অবৈধ পন্থায় সরকারি আইন এবং বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে জেলায় কোরবানি ঈদকে ঘিরে এবার প্রায় 8 লাখ গবাদি পশু খামার পর্যায়ে লালন পালন করা হচ্ছে, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। নওগাঁ থেকে এমআর রকি, সময় সংবাদ। আগামী 9 মে ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা পৃষ্টির মরদেহ।
এর আগে স্থানীয় সময় বুধবার বাদ জুমা জানাজা অনুষ্ঠিত হবে। জামিল ও বৃষ্টির পরিবারকে সহায়তায় প্রায় $2 লাখ অর্থ সংগ্রহ করেছে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জামিল আহমেদ লিমনের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে নির্মমভাবে খুন হওয়া বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 8:50 ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে মরদেহ ঢাকায় পৌঁছাবে 9 মে শনিবার সকাল 8:40। এদিকে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। আগামী 8 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। মিয়ামি কনসুলেটকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। মিয়ামির বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টির পরিবারের পক্ষে এই ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। বৃষ্টির সহপাঠী ও স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন 6 মে বুধবার ট্যাম্পার বে এরিয়া ইসলামিক সোসাইটি মসজিদে বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর মরদেহ আবারও ফিউনারেলে নিয়ে যাওয়া হবে। এদিকে হত্যার শিকার 2 বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের সহায়তায় গো ফান্ড মিতে খোলা অ্যাকাউন্টে এখন পর্যন্ত $1,94,500 জমা হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্যাম্পায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল ও বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারী সংস্থা জানায় জামিলের রুমমেট হিশাম আবু গেরভে এই 2 জনকে হত্যা করেছে। গ্রেফতারের পর আদালত অভিযুক্ত হিশামকে কারাগারে পাঠিয়েছেন। এর আগে গত 4 মে পাঠানো হয় জামিলের মরদেহ। এবার বৃষ্টির মরদেহ যাচ্ছে দেশে। এই ঘটনার 3 সপ্তাহ পরও ট্যাম্পা এলাকা ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে শোকাবহ পরিবেশ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয় সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করেছেন। দেশটির রাজনীতিতে মুখ্যমন্ত্রী পদ নিয়ে নাটকীয়তা নতুন কোনো ঘটনা নয়। 1950-এর দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নানা ঘটনার সাক্ষী হয়েছে দেশটি। আমরা তো হারিয়ে নিচে যাবো জোর করে দখল করে, যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে কেন্দ্র করে তৈরি হয়েছে নাটকীয়তা। বিজেপির শুভেন্দুর কাছে বড় ব্যবধানে পরাজয়ের মাধ্যমে রাজ্যটিতে 1.5 দশকের বেশি সময় ধরে চলা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের শাসনের পতন হলো। নিজের আসন ভবানীপুরে হারের পরও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে নারাজ। উল্টো তিনি দাবি করেছেন এই ভোট গণনায় ব্যাপক কারচুপি হয়েছে এবং নির্বাচন কমিশন সরাসরি বিজেপির হয়ে কাজ করেছে। যদিও দেশটির রাজনীতিতে মুখ্যমন্ত্রী পদ নিয়ে নাটকীয়তা নতুন ঘটনা নয়। 1950-এর দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রয়েছে নানা ঘটনার ইতিহাস। ভারতের ইতিহাসে প্রথম বড় নাটকীয়তা শুরু হয় কেরালার EMS নাম্বুদিরিপাদের সরকারকে কেন্দ্র করে। 1957 সালে তিনি ভারতের প্রথম অন কংগ্রেস মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু মাত্র 2 বছরের মাথায় কেন্দ্রীয় সরকার আর্টিকেল 356 মানে রাষ্ট্রপতি শাসন প্রয়োগ করে তার সরকারকে বরখাস্ত করে। এটি ছিল ভারতের গণতান্ত্রিক ইতিহাসের এক বিতর্কিত অধ্যায়। অন্যদিকে 1967 সালে মাত্র 15 দিনের মধ্যে 3 বার দল পরিবর্তন করেছিলেন হরিয়ানার বিধায়ক গয়ালাল। তার এই নাটকীয় দলবদলের কারণে হরিয়ানায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছিল। এই ঘটনার প্রেক্ষাপটই পরবর্তীতে ভারতে দলবদল বিরোধী আইন প্রবর্তিত হয়। এছাড়া অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রী NT রামারাও যখন চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ছিলেন তখন তার দলেরই মন্ত্রী ভাস্কর রাও কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। NTR দেশে ফিরে হুইল চেয়ারে করে তার অনুগত বিধায়কদের নিয়ে রাষ্ট্রপতির কাছে হাজির হন। বিশাল জনমত এবং রাজনৈতিক চাপের মুখে মাত্র 1 মাসের মাথায় তাকে পুনরায় মুখ্যমন্ত্রী পদে ফিরিয়ে দিতে বাধ্য হয় কেন্দ্র।
সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় নাটকীয়তা দেখা যায় মহারাষ্ট্রে 2019 সালে শিবসেনা এনসিপি কংগ্রেস জোট সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিল। তখন হঠাৎ একদিন ভোরে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হয় এবং সকাল 8টায় দেবেন্দ্র ফড়নবিস মুখ্যমন্ত্রী ও অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। যদিও এই সরকার মাত্র 80 ঘন্টা টিকেছিল, কিন্তু ভোরের ওই শপথ অনুষ্ঠান পুরো ভারতকে চমকে দিয়েছিল। এর আগে কর্ণাটকে 2018 সালে একক বৃহত্তম দল হিসেবে বিজেপি সরকার গঠনের দাবি জানায়। বিএস ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় বিধায়ক তার ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশে ফ্লোর টেস্টের ঠিক আগে বিধানসভায় দাঁড়িয়ে আবেগঘন বক্তব্য দিয়ে তিনি পদত্যাগ করেন। মাত্র 55 ঘন্টা তিনি সেই দফায় মুখ্যমন্ত্রী ছিলেন। নাটকীয়তা থেকে বাদ পড়েনি ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুও। রাজ্যটিতে জয়ললিতার মৃত্যুর পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে চরম নাটক শুরু হয় ও পনিরসেলভাম এবং শশীকলার মধ্যে। পনিরসেলভাম জয়ললিতার সমাধিস্থলে ধ্যান করে দাবি করেন যে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। শশীকলা মুখ্যমন্ত্রী হওয়ার পথে থাকলেও দুর্নীতির মামলায় তাকে জেলে যেতে হয়। শেষ মুহূর্তে তিনি পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী মনোনীত করেন। এ ঘটনাই তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি করে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে বলে জানান তিনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানে যত তাড়াতাড়ি সম্ভব আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো উচিত। ওয়াশিংটন তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের নৌবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং এখন তারা ছোট ছোট নৌযানে সীমাবদ্ধ। আর এসব ছোট নৌযানে মার্কিন হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। ইরানের উচিত স্মার্ট সিদ্ধান্ত নেওয়া, কারণ আমরা মানুষ মারতে চাই না। না, আমি চাই না। এটা খুব কঠিন কাজ। তারা ভালো মানুষ। এর কিছুক্ষণ পরেই সামাজিক মাধ্যমে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালীতে সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। তবে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে বলেও জানান তিনি। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানের অনুমোদিত রুট বা পথ ছাড়া অন্য কোনো পথে জাহাজ চললে কঠোর জবাব দেওয়া হবে বলে জানায় তারা। সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান অভিযোগ করেছেন, ওয়াশিংটন তেহরানের উপর একদিকে সর্বোচ্চ চাপ নীতির প্রয়োগ করছে, অন্যদিকে আলোচনা টেবিলে বসে একতরফা শর্ত মানার প্রত্যাশা করছে। তার মতে এই দ্বিমুখী অবস্থান বাস্তবসম্মত নয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের খবর। 20 বছরের অপেক্ষার অবসান ঘটালো আর্সেনাল। বুকায়ো সাকার নৈপুণ্যে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গানার্স। প্রথম লেগে 1-1 সমতার পর লন্ডনের এমিরেটসের সেমিফাইনালের দ্বিতীয় লেগে দু দলের সামনেই জয়ের মিশন। আক্রমণ পাল্টাক্রমণে ম্যাচের শুরু থেকেই টান টান উত্তেজনা। তবে ঘরের মাঠে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মিকেল আর্তেতার শিষ্যরা। 44 মিনিটে সফল স্বাগতিকরা। বুকায়ো সাকার গোলে এগিয়ে যায় গানার্স। এরপর দুদল একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত 1 গোলের জয় নিয়ে 2 লেগ মিলে 2-1 ব্যবধানে এগিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। এর আগে 2006 সালে ফাইনাল খেলেছিল গানার্স। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তা চুক্তি আলো দেখার আশা পররাষ্ট্রমন্ত্রীর। চীন সফরেও মহাপরিকল্পনা নিয়ে হবে আলোচনা, ভারত থেকে পুষিন হলে ব্যবস্থা। ফের ডুবছে হাওরের ধান, দিশেহারা কৃষক। চলতি মাসে নিম্নচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি, বড় ধরনের বন্যার শঙ্কা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘূর্ণিঝড়ের শঙ্কা নাকচ। এবং 22 দিন ধরে বন্ধ রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সৌদি থেকে আনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েলবাহী জাহাজ এখন কুতুবদিয়ায় 7 মে ফের চালুর আশা।
এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন মেজবাউল আলিফ। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।